হ্যালো ডিয়ার্স, আগের দিনে আমরা পড়েছিলাম তাপ পরিবহন সম্বন্ধে। মানে তাপ পরিবহন কি জিনিস সেটা দেখেছিলাম। তো তাপ একটা উষ্ণতম জায়গা থেকে একটা শীতলতম স্থানে কঠিনের মাধ্যমে কিভাবে সঞ্চারিত হয় সেই সম্বন্ধে পড়েছিলাম। আর সেটাই কি বলা হয়, সেটাকে বলা হতো তাপের পরিবহন। এখন আমরা পড়বো তাপ পরিবাহিতা। কালকে পড়েছিলাম তাপ পরিবহন, আজ পড়বো তাপের পরিবাহিতা। তাপ পরিবাহিতা, তাপ পরিবহন, তাপ পরিবাহিতা, কিছু তো একটা মিল রয়েছে রয়েছে কিনা। তো সেই সম্বন্ধে আজকে আমরা পড়বো। তো তাপ পরিবাহিতা জানার প্রয়োজনটা কি, এটাও তো মাথায় একটা কোয়েশ্চেন আছে না। তাপ পরিবহন জেনে আমরা করবোটা কি? না না, সরি সরি, তাপ পরিবহন তো আমরা জানি যে তাপ সঞ্চারিত হয় এক জায়গা থেকে অন্য জায়গায়, কিন্তু তাপ পরিবাহিতা, এই তাপ পরিবাহিতা আমার জেনে লাভটা কি হবে সেইটা মাথায় নিশ্চয়ই কোশ্চেনটা আসছে। তাহলে বলে দিচ্ছি যে একটা জিনিস পড়েছিলাম আমরা, যে প্রত্যেকটা মেটালে মানে প্রত্যেকটা পদার্থে ডিফিকাল্ট ডিফিকাল্ট মানে কি বলতো, অন্য অন্য কাজ 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 ছিল এটা। হ্যাঁ ছিল না যে আরে বাদ দাও। কি বলতো, প্রত্যেকটা পদার্থে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে তাপ পরিবাহিত হয়। মানে কি তাপ পরিবাহিত হয়, ওটা কি? মানে কোনো জায়গায় কোনো একটা মেটাল, যেমন লোহাতে কম স্পিডে হয়, সোনায় বেশি স্পিডে হয়, রূপায় কম স্পিডে হয়, এরকম ব্যাপার একটা ছিল যেটা পড়েছিলাম। তো এইটা একটা মেটালের মানে কোনটাতে বেশি কোনটাতে কম সেইটা ডিফাইন করার জন্য, সেইটা জানার জন্য আমাদের প্রয়োজন কি? তাপ পরিবাহিতা। ওকে, তাহলে দেখো এবার চলে আসছি তাপ পরিবহনে। রাইট, তাপ পরিবহন থেকে যেহেতু তাপ পরিবাহিতা আসছে, তো এট ফার্স্ট আমরা তাপ পরিবহনে আবার চলে যাচ্ছি। তো তাপের পরিবহন কি? তাপের পরিবহন হচ্ছে একটা কঠিন বস্তুতে শীতল কি যে উষ্ণতম স্থান থেকে শীতলতম শীতলতম স্থানে যখন তাপ সঞ্চারিত হয়, সেটা কি বলা হতো? তাপের পরিবহন বলা হতো। ওকে, এবার এইটাই জানা ছিল। এবার চলে আসছি মেইন টপিকে। তো তাপের পরিবহন এবার চলে আসছি। ওকে, তাপের যে পরিবহনটা রয়েছে, তাপের যে পরিবহনটা রয়েছে মানে তাপ যে সঞ্চারিত হয়, সেটা এবারে কার উপর নির্ভর করে? যদি মনে করো মানে কার কার উপর নির্ভর করে, ঠিক আছে, কার কার উপর নির্ভর করে, কার কার উপর নির্ভর করে। ওকে, যেমন হয় না যে কি বলবো, যদি এরকম হয় যে বেশি মানে উষ্ণতা তাপ যে পরিবাহিত হয়, মনে করো এক স্থান থেকে অন্য স্থানে তাপ পরিবাহিত হচ্ছে। ওকে, একটা স্থান থেকে এখান থেকে এখানে তাপ পরিবাহিত হচ্ছে, ঠিক আছে, তাপ পরিবহন হচ্ছে, তাপ পরিবাহিত বলবা তাপের পরিবহন হচ্ছে। ওকে, এটা যদি আমরা দেখি, রাইট, যদি আমরা দেখি, তো এবারে এমন তো কিছু থাকবে না ভাই যে কার কার উপর নির্ভরশীল। যদি আমরা এটাকে অনেক মোটা করে দিই, তাহলে কি সেম তাপ পরিবাহিত হবে? তাহলে কি সেম তাপের পরিবহন হবে? হবে না। যদি আমরা এটা আরো শুরু করে দিই, তাহলে কি সেম পরিবাহিত হবে? না, হবে না। মানে আমাদের মানে পুরো একদম একটা জিনিসের উপর নির্ভরতা আছে না, একটা না একটা বস্তুর উপর নির্ভর আছে, রাইট। তাহলে এবার চলে আসছি মেন টপিক, ঠিক আছে। তো বলে দিচ্ছি, প্রথমত যেটা তাপের পরিবহন কার উপর নির্ভর করছে? উষ্ণতার উষ্ণতার পার্থক্যের উষ্ণতার পার্থক্যের ওপর। আমি কি ঠিক লিখলাম? পার্থক্যের স্পেলিংটা আরে বুঝে না, ঠিক আছে, পার্থক্যের উপর, উষ্ণতার পার্থক্যের উপর। এবার চলে আসছি যে উষ্ণতার পার্থক্যের উপর কিভাবে নির্ভরশীল। মনে কর, ঠিক আছে, দেখ ঘরটাতে, এটা হচ্ছে আমাদের ঘর যেখানে আমরা আছি, তুই আছিস, আমি আছি, সবাই, ঠিক আছে, আমরা এখানে আছি। এবার ঘরের ভিতরে টেম্পারেচার কত আছে? 35 ডিগ্রি টেম্পারেচার। এখন ঘরে আছে, তো এই ঘরটাতে আছে, তো ঘরটাতে কি 35 ডিগ্রি টেম্পারেচার উষ্ণতা আছে। ওকে, এবার বল যে বাইরে কত উষ্ণতা আছে। যেহেতু বাইরে কোনো ছাওয়া নাই, বাইরে সূর্য ডাইরেক্ট চলে আসছে, তো অবভিয়াসলি বাইরে একটু বেশি উষ্ণতা হবে, তো মনে কর 40 ডিগ্রি টেম্পারেচার আছে। তো এখন বাইরে 40 ডিগ্রি টেম্পারেচার আছে, উষ্ণতা কত আছে বাইরে? 40 ডিগ্রি টেম্পারেচার, 40 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর এই ঘরটার মধ্যে কত ডিগ্রি টেম্পারেচার আছে বা উষ্ণতা কত আছে? 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আছে, ঠিক আছে, বা সেলসিয়াস উষ্ণতা আছে। ওকে, তো এবার দেখ, তো এখন আমরা দাঁড়িয়ে আছি, তো অফকোর্স বাইরে থেকে তাপটা ভিতরের দিকে ঢুকছে, ঢুকছে কিনা? কারণ আমরা জানি যে উষ্ণতম স্থান থেকে, কি বলতো, উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানে তাপ পরিবাহিত হয়, তাপের পরিবহন হয়। তো এবার বল যে ঘরটা শীতলতম নাকি বাইরেটা শীতলতম, কোনটা উষ্ণতম আর কোনটা শীতলতম? দেখছি 40 ডিগ্রি বাইরেটা, মানে এটা হচ্ছে
উষ্ণতম। আর ভিতরে যে ঘরের টেম্পারেচার আছে এখন উষ্ণতা যত আছে সেটা কত, সেটা হচ্ছে 35 ডিগ্রি, মানে এটা এয়ার থেকে এটা কম আছে, তার জন্য এটা হচ্ছে শীতলতম স্থান। তাহলে এখন নিশ্চয়ই বাইরে থেকে ঘরে তাপ ঢুকছে, ঢুকছে তো। তো এবার মজায় চলে আয়, যে এখন বাইরে থেকে যখন ভিতর তাপ ঢুকছে তখন আমি জাস্ট একটু ঘামছি, বেশি ঘামছি না, কারণ এখন অত গরম নাই, অত টেম্পারেচার নাই। কিন্তু যখন সূর্যের তাপ অনেক বেশি দেয় তখন, যখন বাইরে তখন টেম্পারেচার কত থাকে, তখন বাইরে টেম্পারেচার যখন অনেক বেশি হয়ে যায়, গরমকালে কত হয়ে যায় টেম্পারেচার, 60, 55 ডিগ্রি সেন্টিগ্রেড, 56 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এত যখন বেশি হয়ে যায়, আর আমরা ঘরের মধ্যে থাকি, ঘরে কম টেম্পারেচার, এত টেম্পারেচার থাকে, তাও আমরা কেন ঘামি বেশি বা কেন এত গরম লাগে? কারণ বাইরে যখন দেখছি বাইরের তাপটা বেশি, তো বাইরে বেশি উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানে কি তাপ পরিবাহিত হয়, তাপ পরিবহন হয়, মানে বাইরে থেকে উষ্ণতা আমাদের ঘরে ঢুকে, আর তখন আমরা বেশি ঘামবো। মানে যদি এখন তুই বাইরে উষ্ণতা বেশি বাড়ান দিস, তাহলে অফকোর্স বাইরে উষ্ণতা সবসময় শীতলতম স্থানে যাওয়ার চেষ্টা করবে। আর শীতলতম স্থান কোনটা? এই ঘরটা। তো বাইরে থেকে টেম্পারেচার ভেতর ঢুকছে, তাহলে বেশি আমরা ঘামবো আরো। ওকে, বুঝতে পারছো কি? মানে এখানে এটা বলতে চাইছে যে যখন উষ্ণতার পার্থক্য যখন 40 ডিগ্রি আর 35 ডিগ্রি, মানে যখন উষ্ণতার পার্থক্য 5 ডিগ্রি সেন্টিগ্রেড মাত্র, তখন আমি কম ঘামছি, মানে তখন তাপের পরিবহনটা হচ্ছে কম, আমি এখন কম ঘামছি, তো ঘামি নাই, তাপের পরিবহন হচ্ছে কম। কিন্তু যখন এটা 56 ডিগ্রি টেম্পারেচার বা 60 ডিগ্রি টেম্পারেচার আর -35 ডিগ্রি টেম্পারেচার যদি করি, তাহলে এখানে কত পার্থক্য হচ্ছে, কত পার্থক্য হবে রে? 5 3 2 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আর তখন আমরা বেশি কি, তখন আমরা বেশি ঘামি, বেশি টেম্পারেচারে বেশি উষ্ণতা আমরা বেশি ঘামি, কারণটা কি? ওখানে উষ্ণতার পার্থক্য অনেক বেশি, তার জন্য। তো অফকোর্স আমাদের উষ্ণতার পার্থক্যের উপর এই তাপের পরিবহন নির্ভরশীল। আবার উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তত তাপের পরিবহন বেশি হবে, আবার উষ্ণতার পার্থক্য কম হলে তাপের পরিবহনটা কম হবে। ওকে, এটা বুঝতে পারলে তো? এখন জাস্ট বুঝো প্র্যাকটিক্যালি আমি বলছি কেন, ঘর বাইরে কেন বলছি, প্র্যাকটিক্যালি বুঝ, আজকাল প্র্যাকটিক্যালি জামানা, তোরা মুখস্থ করছিস, কি বলবো আর। ওকে, হয়ে গেল এটা, এটা বুঝতে পারলে। এরপর চলে আসছি যে আর কি নির্ভর করে, আর যার উপর নির্ভর করে সেটা হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের, দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর, দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর। তো এবার আরেকটা জিনিস নোটিস কর, মনে কর একটা এই সাইজের প্লেট আছে, ঠিক আছে? এবার ওই সাইডে মানে ওর অপার সাইডে টেম্পারেচার কত আছে? 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আর এই সাইডটাই, এটা তো প্লেট ভালো করে আঁকি। ওকে, এটা হচ্ছে বেধ বা দৈর্ঘ্য বল, ঠিক আছে? আর এটা হচ্ছে কি ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে প্রস্থের ক্ষেত্রফল, মনে করো এ, ঠিক। এবার অপার সাইডে 40 টেম্পারেচার আছে, আর এই সাইডে কত আছে? 35 ডিগ্রি টেম্পারেচার বা 0 ডিগ্রি টেম্পারেচার আছে, ঠিক আছে? উষ্ণতা একদম কম আছে। তো অফকোর্স ওই সাইড থেকে এই সাইডে উষ্ণতার পরিবহন হবে কিনা, তখন ওই সাইড থেকে এই সাইডে সঞ্চারিত হবে কিনা, মানে এই অ্যাপার সাইড থেকে এই প্লেটটা যেটা হয়ে রয়েছে, এই প্লেটের অপার থেকে এই অ্যাপার সাইডে, মানে কি অপার সাইডে উষ্ণতম স্থান 40 ডিগ্রি টেম্পারেচার, আর এপার সাইডে মাত্র 0 ডিগ্রি টেম্পারেচার শীতলতম স্থান। আর আমরা জানি উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানে তাপের পরিবহন হয়। তো এই যে তাপটা ওই অপার সাইড থেকে উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানে অ্যাপার সাইডে তাপটা পরিবহন হবে না। তো ভাব এবারে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এতটা, মানে এবার যদি আমরা এর যোগ করি, ঠিক আছে? এবার যদি আমরা এই ক্ষেত্রফলটা প্রস্থের ক্ষেত্রফল যদি যোগ করি দেখি আমরা, তো দেখছি হ্যাঁ তাপের পরিবহন হচ্ছে এতটা, এইটুকুর মধ্যে কত তাপের পরিবহন হবে? যদি একটা ছোট্ট হল দেয়, ঠিক আছে, যদি একটা ছোট্ট দুয়ার থাকে, মনে কর একটা ছোট্ট জানালা থাকে, ভাব ভাব, ঠিক আছে, একটা ছোট্ট জানালা আছে, তো সেখান দিয়ে তুই কজন পার হতে পারবি? ম্যাক্সিমাম 2 জন পারবি, ঠিক আছে? একটা ছোট্ট জানালা আছে, জানালা ছোট্ট আছে, তো এটা মনে কর একটা জানালা, আর জানালার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম আছে কিনা, জানালার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম আছে, তো সেম টু সেম এটা হচ্ছে একটা জানালা যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, আর জানালা দিয়ে মাত্র ম্যাক্সিমাম কুচিয়ে কুচুন জাস্ট 2 জন বার হতে পারবো। ওকে, তো সেরকম তাপ এতটাই বার হতে পারবে, কুচিয়ে কুচি 2 3 এরকম। কিন্তু যদি একটা দুয়ার থাকে, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এত বড় থাকে, তো তখন আমরা সেই দুয়ার দিয়ে একসাথে 5 জন 6 জন 7 জন, পাতলা হলে 8 জন 9 জন বার হয়ে যেতে পারি। মানে কি যেভাবে মানুষ একটা জানালার মধ্য দিয়ে, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে অনেক কম,
জাস্ট কম মানুষ বার হতে পারে, সেরকম তাপও কিন্তু কম পরিবাহিত হতে পারে। আর যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হয়, মানে যেমন দুয়ারটা ক্ষেত্রফল বেশি, তাহলে যেমন মানুষ একসাথে 3-4 জন 6 জন 7 জন বার হয়ে যেতে পারে, সেম তাপও সেভাবে বেশি পরিবাহিত হতে পারে বা পরিবহন হয়। বুঝতে পারলে তো? একদম এই ঘরের মধ্যে সবকিছু আছে ভাই, জাস্ট ইমাজিন কর, ভাব একদম, রাইট? তাহলে কি দেখতে পাচ্ছি, যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হয় তাহলে তাপ পরিবহন বেশি হচ্ছে, আর যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হয় তাহলে তাপের পরিবহন কম হচ্ছে। বুঝতে পারছিস তো? মানে এটাও সমানুপাতিক, যত বেশি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তত বেশি তাপের পরিবহন, যত কম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তত তাপের পরিবহন কম, যত উষ্ণতার পার্থক্য বেশি তত তাপের পরিবহন বেশি, এটা হচ্ছে সমানুপাতিক। আর যত উষ্ণতার পার্থক্য কম তত কি, তত তাপের পরিবহন কম। ওকে, এটা বুঝতে পারলে তো? এরপর চলে আসছি যেটা কার্বন নির্ভরশীল, এরপর যেটা আছে সেটা হচ্ছে সময়। তো অফকোর্স ইয়ার, অফকোর্স সময়, সময় তো নিশ্চয়ই থাকবে, বল সময় থাকবে না? সময় থাকবে কিনা? এবারে দেখ, সময়টার সাথে কি হবে, এটা নির্ভরশীল, তাপের পরিবহন কেউ নির্ভরশীল। আবার এই দুয়ারে যাব, আবার আমরা মানে মানুষ বাড়বো, ঠিক আছে? তো বললো আমরা বাইরে আছি, ঠিক আছে? এবার বললো 2 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে কজন ঢুকতে পারবে? তো 2 মিনিটের মধ্যে আমরা ঢুকলাম, 6-7 জন ঢুকলাম, কুচে কুচে দুয়ারটায়, ঠিক আছে? ঢুকে দিলাম ঘরটা, 6-7 জন মোটে। কারণ 2 মিনিটে দৌড়াদৌড়ি করে কত ঢুকতে পারবো? 2 মিনিটে মাত্র 4 থেকে 5 জন ঢুকতে পারলে স্পিডে দৌড়াদৌড়ি করে, বা 7-8 জন 9 জন ধরে ঢুকে দিলাম, ঠিক আছে? তো 2 মিনিট টাইম ছিল, ঠিক আছে? আমরা আছি অনেক জন, আমরা 1,00,000 জন আছি, আমরা 1,000 জন আছি, অনেক জন আছি, বাট শুধু 2 মিনিট সময় আছে, তাদের 2 মিনিটে যারা যারা ঢুকতে পারে ঘরের মধ্যে তারা তারা কি সিলেক্ট হয়ে যাবে, তারা তারা অফিসার একদম পুরো একদম, ঠিক আছে? পুলিশ হয়ে যাবে, ঠিক আছে? তো সেরকম 2 মিনিটে যখন পারলো ঢুকতে পারলো ঢুকলো কুচাকুচি করে। ওকে, এবার যদি ওখানে বলতো যে 1 ঘন্টায় কতজন ঢুকতে পারবে, ঢুকে যাও, তো 1 ঘন্টায় বেশি লোক ঢুকতো কিনা? ঢুকতো না। যে 2 মিনিটে মাত্র, আর একটা জিনিস ভাব, 2 মিনিটে আমি দৌড়ে গেলাম, কত দৌড়তে পারলাম? জাস্ট মনে করে 1 কিলোমিটার, 2 মিনিটে গেলাম 1 কিলোমিটার দৌড়ে, ঠিক আছে? কিন্তু যদি বলে যে 1 ঘন্টা টাইম হয়েছে, তাহলে কত উঠবো? 10 কিলোমিটার দৌড়ে দিব। তাহলে কি বুঝতে পারছিস? সেম টু সেম, যেভাবে সময় যত বেশি হচ্ছে তত মানুষের দৌড়াদৌড়ি বেশি দূরত্ব ট্রাভেল করতে পারছে, তো সেম টু সেম যত সময় পাবে না তত সময় ধরে তাপের পরিবহন হয়। মানে যত সময় বেশি তাপের পরিবহন ততই বেশি, যত সময় কম তাপের পরিবহন ততই কম। ওকে, এটা বুঝতে পারলে? আমার মনে হচ্ছে না যে তোরা এরপর এটা ভুলবি বলে। তাপের পরিবাহিতা কি জিনিস এখনো তাপের পরিবাহিতায় আসিনি, আসছে শীঘ্রই। ওকে, এগুলা জানি জানি আসবো, কারণ এটার মধ্যে রয়েছে লুকিয়ে তাপের পরিবাহিতা। ওকে, তাহলে কি সময় নির্ভরশীল? আরেকটা হচ্ছে বেদ, বেদের উপর নির্ভরশীল। এবার বেদটা কি জিনিস? মনে করো একটা প্লেট আছে, আর এই যে থিকনেসটা রয়েছে না, এর থিকনেসটা মানে মোটা পুরু, এইটাকে বলা হয় বেদ। এবার বেদের উপর কি করে নির্ভরশীল বলতো? বেদের উপর কি করে নির্ভরশীল? দেখ ভাই, বেদের উপর নির্ভরশীল কি করে, একটা জিনিস লক্ষ্য কর। আরে কি দেখাই তোদেরকে, দেখ একটা জিনিস লক্ষ্য কর। মনে কর এই বইটা রয়েছে, ঠিক আছে? এই বইটা রয়েছে, এবার এই বইটা কত পুরু আছে, কত মোটা আছে বইটা? জাস্ট একদম মোটা, একদম মানে অনেক পাতলা আছে, আছে কিনা? আছে কিনা? এই যে বেদটা, এই যে পুরু রয়েছে না, এটা এটা হচ্ছে বেদ। এই বেদটা কম আছে, তো আমরা এটাকে সহজে কি করব? ভাঙিয়ে দেবো বইটাকে, একদম ছেড়ে দেবো বইটাকে, ঠিক আছে? কিন্তু যদি এত মোটা হয় বেদটা, তখন কি হবে? এতটা মোটা, রাইট? যদি এত মোটা বেদটা হয় তখন কিন্তু আমরা মারতে হতে পারবো না, এটাকে ছিঁড়তে পারবো না, ভাঙতে পারবো না। পারবো কি ভাঙতে? ভাঙতে পারবো না। এইবার চলে আসছে যে এর সঙ্গে কেমন সম্পর্ক। যখন ওইটা পাতলা ছিল, যত বেদটা কম হবে, মানে এই যে বেদটা রয়েছে এটাকে ডি বলে, ঠিক আছে? বেদটা এই যখন মোটাটা পুরোটা কম আছে, তো আমরা বেশি ভাঙে দেবো, আরে তাড়িয়ে দিব পুরো একদম। তো সেম টু সেম, যখন এই বেদটা কম থাকবে তখন তাপ বলবে আমি কিং, আর তাপ বলবে আমি একদম পারান দেবো গোটাই। কিন্তু যখন এই বেদটা মোটা হবে, এতটা মোটা, তখন না আমরা ভাঙতে পারবো, সেরকম তাপ বলবে আরে আমিও পাচ্ছি না। আর বুঝতে পারছিস? এখানে কিন্তু তাপের সঙ্গে বেদের ব্যস্তানুপাতিক সম্পর্ক, বুঝো এটা। ওকে, কারণ কি, যখন যখন বেদ কম তখন তাপ বেশি পরিবাহিত হচ্ছে,
মানুষ বেশি তাড়াতাড়ি এটাকে ভাঙতে পারছে, ঠিক আছে। যখন বেদটা মোটা অনেক বেশি তখন তাপ পরিবহন কম হচ্ছে, আরে পাচ্ছি না আর পাচ্ছি না, আর মানুষ বলছে আর পাচ্ছি না, ঠিক আছে। মানে একমাত্র বেদের সঙ্গে ব্যাস আমাদের সম্পর্ক। ওকে, এবার চলে আসছি আমরা मेन टॉपिक है, ठीक है। मेन टॉपिक में आ जाता है, मुद्दे पे आते हैं, डायरेक्ट मुद्दे पे आते हैं, राइट। বিরক্ত লাগছে কি? বিরক্ত লাগছে না? লাগছে কি? লাগাস না বিরক্ত, জাস্ট আর একটু আছে, ওকে, আর একটু, আর বেশি নাই, ঠিক আছে। তো মনে কর, এবার মনে কর, এবার মনে কর একটা প্লেট আছে, ঠিক আছে। এ হচ্ছে একটা প্লেট, এর হচ্ছে এটা হচ্ছে প্লেটটার বেদ, ঠিক আছে। এটা হচ্ছে কি বেদ, মানে মোটাটা পুরোটা, ঠিক আছে। আরে নোটিস করো রে, যেটা এটা হচ্ছে বেদ, ঠিক আছে। এটা হচ্ছে এ প্রস্থচ্ছেদের একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত একটা প্লেট, যার বেদ হচ্ছে এটা মোটাটা, লিখে দিই এখানে, ঠিক আছে। দেখা যাচ্ছে তো ভাই, এটা হচ্ছে ডি, ওকে। বেদ হচ্ছে মোটাটা। এবার ইমাজিন কর যে এর উল্টো সাইডে গরম অনেক বেশি, এই প্লেটটার অপার সাইডে আমরা অনেক গরম করেছি, তো ওই গরমটা ধরছি আমরা θ1 ডিগ্রি, θ1 ধরছি, ঠিক আছে। θ1 ডিগ্রি সেন্টিগ্রেড ধরছি, টেম্পারেচার অপার সাইডে আছে। আর এই আপার সাইডে ভাব, এর উল্টো দিকে অপার দিকে আছে θ1 এর টেম্পারেচার, আর এটা হচ্ছে অনেক উষ্ণতা বেশি, মানে θ1 টেম্পারেচার যেটা আছে সেটা হচ্ছে উষ্ণতম স্থান, এটাতে অনেক বেশি তাপ আছে অপার দিকে। আর এই যে অ্যাপারটা আছে এই প্লেটে যেটা আমরা দেখতে পাচ্ছি সাইডে, এই অ্যাপারটা সেখানে হচ্ছে θ2 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে শীতলতম স্থান। কারণ কি, আমরা এটা ইমাজিন করছি ভাই, আমরা ইমাজিন করছি, ওকে। উষ্ণতম স্থান অপারে আছে আর শীতলতম স্থান হচ্ছে এপারটা, হতেই তো পারে না যে আমরা এখানে ইয়ে করেছি, ঠিক আছে। এবার এরম করেছি, এবার হচ্ছে কেউ শপথ নিচ্ছে, তো এখানে যদি একটা মোম জ্বলা থাকে, তো মোমটা কি হবে, মোমটা অপর এখানে লাগবে। তো অফকোর্স এরকম হয় না ভাই যে এই সাইডটা গরম অনেক আর এই সাইডে ঠান্ডা, আর কিছুক্ষণ পরে কি হয় বলতো, এই সাইডের তাপটা অপার সাইডে যখন পারাবার চেষ্টা করে তাপ, এই সাইডের উষ্ণতম স্থান থেকে যখন অ্যাপার সাইডে শীতলতম স্থানে যখন গরম কেন লাগে, যে আমরা অনেক কষ্ট হয় কেন একটু পরে পরে, কারণ যত সময় নেই অত সময় ধরে এই উষ্ণতম স্থানে শীতলতম স্থানে লম্বা বিমুখে এইভাবে আমাদের অ্যাপার দিকে পায়রাবার চেষ্টা করে তাপ, তখন আমাদের গরম লাগে। সেই রকম এই অ্যাপার সাইডে উষ্ণতম স্থান, এই সাইডে আছে শীতলতম স্থান, মানে θ2 টেম্পারেচার হচ্ছে θ1 হচ্ছে বেশি, ঠিক আছে, উষ্ণতম স্থান, আর এই θ2 হচ্ছে কম উষ্ণতা, ঠিক আছে। ওকে, এটা বুঝতে পারলে তো। তো অফকোর্স ওই অপার এই θ1 থেকে θ2 এর দিকে লম্বা এবং কি অ্যাপার সাইডে আসবে কিনা, এই সাইডে যত রয়েছে, আরে ভাই এই সাইডে যে তাপটা রয়েছে এর মনে করো কিউ তাপটা, এবার অ্যাপার সাইডে চেষ্টা করবে না এই সাইডে চেষ্টা করবে, কিউ পার হবে কি না, পার হবে তো, পার হবে কি না, যে অপার সাইডের তাপটা উষ্ণতম স্থান থেকে অফকোর্স শীতলতম স্থানে তাপটা পরিবাহিত হবে, তো এর অপার সাইড থেকে অপার সাইডে তাপটা পরিবহন হবে না, হবে কিনা, তাপটা পরিবাহিত হবে অপার সাইড থেকে অপার সাইডে, হচ্ছে কিনা, ওটা মনে কর তাপটা হচ্ছে কিউ। তো এখানে একটা জিনিস নোটিস কর, এবার এদের মধ্যে যদি আমরা দেখি যে উষ্ণতার পার্থক্য কত, তো উষ্ণতার পার্থক্য কি, উষ্ণতার পার্থক্য, আরে লিখতে দে, উষ্ণতার পার্থক্য কত, উষ্ণতার পার্থক্য কত, পার্থক্য হচ্ছে θ1 - θ2, তাহলে হচ্ছে উষ্ণতার পার্থক্য, এটা হয়ে গেল, ওকে। এবার দেখি যে বেদ কত এটার, তো এটার বেদ হচ্ছে কত দাদা, এর বেদ হচ্ছে ডি, ডি নিচে বেদ। যদি মোটা হয় তাহলে তাপ কম পরিবাহিত হবে, যদি পাতলা হয় তাহলে বেশি হবে, এটা আমরা দেখলাম আগে, ঠিক আছে, বেদ। আর এই তাপটা কি, তাপের পরিবহন, তাপের পরিবহন কোনটা হচ্ছে রে, এই কিউটা, কিউটাই তাপের পরিবহন না, আপার সাইড থেকে আপার সাইডে পরিবাহিত হচ্ছে, তো এটাই তাপের পরিবহন বলতে পারি তো, তো এটা হচ্ছে কিউটা তাপের পরিবহন, ওকে। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনটা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনটা ভাই, ক্ষেত্রফল হচ্ছে এ, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো এবারে তাহলে আমরা আগের বারে দেখলাম যে কোনটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেমন হলে কেমন তাপ পরিবহন হয়, সময় কেমন হলে কেমন পরিবহন হয়, ঠিক আছে। আর যদি সময় ধরে তাহলে কি হচ্ছে, সময়, সময় মনে কর টি, তো টি সময়ে পার হচ্ছে অপার সাইড থেকে আপার সাইডে তাপটা, ওকে। এটা বুঝতে পারলিস তো, যদি না বুঝতে পারিস তো কোনো চিন্তা নাই, কোনো চিন্তা করে না, আরামে ঘুমাই দে, ঠিক আছে, কোনো চিন্তা করিস না, যদি বুঝতে না পারিস তাহলে ওটা বাস ঘুমাই দে, ওকে। এত ইজি করে বুঝাচ্ছি, তাও যদি বুঝতে না পারিস তো একটা কমেন্ট তো করতে পারিস ভাই, কমেন্টও করিস না তোরা, ওকে। इसके बाद হ্যাঁ, এটা বুঝতে পারলিস
তো এই যে তাপটা পরিবাহিত হচ্ছে অ্যাপার সাইড থেকে অপার সাইডে, এই তাপটা, তো কি দেখেছিলাম যে কিউ তাপের পরিবহন সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হয়। তাপের সময়ের সঙ্গে কি তাপ তাপ কি হবে, তাপের সঙ্গে সময় সম্পর্ক কি, যদি সময় বেশি হয় তাহলে তাপও বেশি পরিবাহিত হয়, তার জন্য তাপের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক। ওকে, এটা হচ্ছে 1 নম্বর সম্পর্ক মনে কর। 2 নম্বর সম্পর্ক কি, তাপের সঙ্গে বেদের কিরকম সম্পর্ক, উল্টোটা, ব্যস্তানুপাতিক। যদি বেদটা কম হয়, যদি বেদটা পাতলা হয়, যদি বেদটা কম হয় তাহলে তাপ বেশি পরিবাহিত হয়, যদি বেদটা মোটা হয়, বেদটা অনেক বেশি হয়, তাহলে কি তাপ পরিবাহিত কম হয়, তার জন্য সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আরেকটা দেখেছিলাম যে উষ্ণতার পার্থক্যের সঙ্গে কিভাবে সম্পর্ক আছে, সমানুপাতিক দাদা, সমানুপাতিক, অফকোর্স সমানুপাতিক সম্পর্ক। এবার সমানুপাতিক সম্পর্ক কি করে হচ্ছে দেখেছিলাম যে উষ্ণতার পার্থক্য যখন কম, যখন ঘরে আর বাইরে যখন কম উষ্ণতার পার্থক্য, তখন কি ছিল ওটা, তখন তাপ কিন্তু কম পরিবাহিত হচ্ছিল। কিন্তু কিন্তু যখন এ যখন এই উষ্ণতার পার্থক্য অনেক বেশি, তখন তাপের পরিবহন অনেক বেশি হচ্ছিল। মানে বেশি তাপ বেশি পার্থক্য বেশি তাপ পরিবহন, মানে কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। অফকোর্স অফকোর্স ইয়ার, শোনাচ্ছে তো, অফকোর্স। ঠিক আছে, আর কি আছে দেখেছিলাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি তত তাপের পরিবহন বেশি, মানে এটার কি আছে, এর সঙ্গে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তো এবারে একটা সূত্র, দুটা সূত্র, তিনটা সূত্র, চারটা সূত্র, এই চারটা সূত্র মুখস্থ করবো? আরে পাগলা কি করবো না। ওকে, এই সব সূত্রগুলাকে আমরা এটা মুছে দিই, এটা বুঝতে পেরেছিস তো ভাই? সব সূত্রগুলাকে আমরা নিয়ে আসছি একটার সাথে জুড়ে দিচ্ছি, তাহলে কি হবে, কিউ সমানুপাতিক, আগে সমানুপাতিক কোনগুলো আছে, সমানুপাতিক গুলো অপর দিকে দে, অপরে কি সমানুপাতিক আছে রে, আছে হ্যাঁ, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, উষ্ণতার পার্থক্য সমানুপাতিক, একে লিখলাম। এবারে কি উষ্ণতার পার্থক্য সমানুপাতিক, থিটা 1 - থিটা 2, আর এর সমানুপাতিক এক উপরটা নে, আর যে ব্যস্তানুপাতিক তাকে নিচে নে। ওকে, এটা গেল কিউ সমানুপাতিক a ইনটু থিটা 1 - থিটা 2 ইনটু টি বাই ডি। ওকে, আবার কে কোনটা বটে আমরা ভালো করে জানি, থিটা 1 নিয়েছিলাম আমরা উষ্ণতম, কি লিখে দেবো কে, লিখতে হবে কে, আরে ইয়ার, থিটা 1 ছিল উষ্ণতম উষ্ণতম স্থান, থিটা 2 ছিল শীতলতম স্থান, টি ছিল সময়, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ডি হচ্ছে বেদ। যদি আমার হাত লেখা দেখে তোরা এটাই হয়তো বলতে চাস যে তোমার না লিখলে হবে। ওকে, ঠিক আছে, আরে লিখে কি করবি, জাস্ট বুঝ একদম, যাতে বইয়ের পাতা আর উল্টায় পড়া দেখতে হয় না। ওকে, এটাই গেল। এবার যদি আমরা একটা জিনিস জানি ব্রো, জানি একটা জিনিস, যে এবার যদি আমরা এই সমানুপাতিক থেকে যদি সমান করতে চাই, তাহলে একটা ধ্রুবক আমরা পাই যে কোনো জিনিসের ক্ষেত্রে, একটা ধ্রুবক বা ইংলিশে বলে কনস্ট্যান্ট। ঠিক আছে, একটা পাই, সেটা কি হচ্ছে, ওটা আমরা দিলাম ধ্রুবকটা কে, আর এটা যেটা আছে কে লিখলাম, আরে ধ্রুবকটা পরে লিখবো। ঠিক আছে, আগে লিখে কত আছে, এ থিটা 1 - থিটা 2 ইনটু টি বাই ডি। আবার যখন সমানুপাতিক থেকে যখন সমান করে দিলাম, তখন একটা ধ্রুবক আছে, সেটা হচ্ছে কে, একটা ধ্রুবক। আর এই ধ্রুবকটা যেটা পাচ্ছি কেটা, এই কেটাই হচ্ছে ভাই পরিবাহিতা, পরিবাহিতা, তাপের কে, তাপের পরিবাহিতা। এই যে কেটা দেখতে পাচ্ছিস, কেটাই হচ্ছে তাপের পরিবাহিতা, আর কিচ্ছু নাই। জাস্ট এই জিনিসটা বোঝার জন্য এতক্ষণ ধরে আমাদের পড়তে হচ্ছে, ভাব, ইমাজিন কর, জাস্ট এইটুকু জানার জন্য। কিন্তু এটাও তো জানা উচিত যে এটা কিভাবে আসে, তাপের পরিবাহিতা আসছে কিনা, তার জন্য ভালো করে ডিটেলস জানতে হয়। ওকে, বুঝতে পারছো তো এটা? তাহলে কি, কে হচ্ছে তাপের পরিবাহিতা। এবারে কে এর মানটা কি, কে এর মানটা দাদা, কে কখন বেশি কখন কম কখন কিরকম হবে সেটা তো জানা উচিত না। তাহলে এই যে রয়েছে তাপ পরিবাহিতা, বুঝতে পারছিস তো ভাই, এই কেটা রয়েছে না, এই কেটা কি বলে, এই কেটা হচ্ছে, ভালো করে লিখে দিই, তাপের
বাহিতা, তাপের পরিবাহিতা, তাপের পরিবাহিতা বলে, ঠিক আছে, তাপের পরিবাহিতা। কে কি হচ্ছে, কে হচ্ছে তাপের পরিবাহিতা। এবার তাপের পরিবাহিতা কিভাবে নির্ভরশীল করে, একটা মনে কর একটা জিনিস, যে একটা প্লেট বানিয়েছিল মনে আছে প্লেটটা, আবার এই প্লেটটার θ1 থেকে θ2 দিকে তাপের পরিবহন হচ্ছে, ঠিক আছে, দেখলাম আমরা, ঠিক আছে, এটা আমরা দেখেছিলাম প্লেটটা। এবার তাপের পরিবাহিতা কি করে নির্ভরশীল জানিস, যদি এইটা লোহার হতো তাহলে উষ্ণতা তাড়াতাড়ি এক সাইড থেকে অপর সাইডে আসতো কিনা, আসতো এক সাইডে। আবার যদি এটা সোনার হতো তাহলে একটু অন্যরকম ভাবে আসতো, কম বেশি হয়ে আসতো। যদি রূপার হতো তাহলে একটু অন্যরকম কম বেশি হয়ে আসতো, আসতো কিনা। মানে এই কে এর মানটা নির্ভর করে যে এইটা কি ম্যাটেরিয়াল দিয়ে প্লেটটা তৈরি হয়েছে, মানে প্লেটটা কি পদার্থ দিয়ে তৈরি হয়েছে তার উপর। যদি সোনার উপর, যদি সোনা দিয়ে তৈরি হতো প্লেটটা তাহলে বলা হয়তো কি সোনার পরিবাহিতা। যদি বলা হতো যে প্লেটটা তৈরি হয়েছে রূপা দিয়ে তাহলে কি বলা হতো, রূপার তাপের পরিবাহিতা। যদি বলা হতো লোহা দিয়ে তৈরি তাহলে কি বলতো, এই কেটাকে বলা হয়তো লোহার তাপের পরিবাহিতা। তাহলে বুঝতে পারলে তাপের পরিবাহিতা কার উপর নির্ভরশীল। ওকে, রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ ডোন্ট ফর মাইন্ড ইট। ওকে, এবার চলে আসি একটা জিনিস লক্ষ্য কর, ভাব একটা জিনিস, এই যে বেদটা আছে না, আরে বেদ কোথায়, হ্যাঁ, বেদের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা কিন্তু আমরা ঠান্ডাকালে বেশি ইউজ করে থাকি। বলতো কোথায় ইউজ করে থাকি, কোথায় ইউজ করে থাকি বল, মাথায় আন। দেখ ভাই, একটা পুরো একদম জিনিস, তো মনে আছে যে ঠান্ডাকালে আমরা সোয়েটার কেন পরি, আর সোয়েটার কোনটা বলে, যেটার কাপড়টা অনেক মোটা হয় ওইটাই সোয়েটার। তো তো আমরা অনেক মোটা মোটা কাপড় পরি, কাঁথা উড়ে নি, কম্বল উড়ে নি, কেন, মানে অপরে যে রয়েছে ওয়ারটা, ঠিক আছে, যেটা আমরা পরি সোয়েটার, অনেক মোটা করে তৈরি হয়। কেন তৈরি হয়, আর এই মোটা করাই ওর ফায়দাটা কি হয়, মাথায় আসছে, আসছে কিনা। দেখ ভাই, যখন ঠান্ডাকাল আছে না, দেখ একটা জিনিস লক্ষ্য কর, মুছে দিচ্ছে এটা। ওকে, আরে ইয়ার, যখন ঠান্ডাকাল আসে না, ঠান্ডাকাল আসে যখন, ঠিক আছে, তো তখন কি হয় যে মানুষের শরীরে অবভিয়াসলি একটা টেম্পারেচার থাকে কিনা, একটা উষ্ণতা সবসময় মানুষের শরীরে থাকে। ওকে, 30 ডিগ্রি 25 ডিগ্রি একটা, সরি, থাকে কিনা একটা বেশি থাকে। ওকে, 97 96 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার একটা মানুষের বডি থাকে, ঠিক আছে, থাকে কিনা সবসময় আমাদের বডির মধ্যে, আমার শরীরে, তোর শরীরে, আমার শরীরে কি একটা ভিতরে টেম্পারেচার একটা আছে, একটা উষ্ণতা আছে, সে 96 ডিগ্রি 95 ডিগ্রি কারো এরকম, ঠিক আছে, এরকম উষ্ণতা আছে আমাদের শরীরে আছে। এবার যখন ঠান্ডাকাল আসে, ঠিক আছে, তো ঠান্ডাকাল যখন আসে তখন কি হয় বলতো, যে ঠান্ডাকালে কি হয়, এই যে সারাউন্ডিং আছে, বাইরে যে এরিয়াটা রয়েছে পুরো এরিয়ায় ঠান্ডা পড়ে যায়। মানে কি হয় বলতো, যে উষ্ণতা অনেক কম পড়ে যায়, অনেক উষ্ণতা কম হয়ে যায় কিনা। ঠান্ডাকালে কি হয়, শীতকালে, সরি, শীতকালে, ঠান্ডাকাল বলে বা শীতকাল যাই বল, তো শীতকালে অনেক টেম্পারেচার বাইরের দিকে কম থাকে, আর আমাদের বডির মধ্যে অনেক বেশি থাকে। তো এইখানে আবার একটা সাধারণ নলেজ লাগা, যে এবার বল যে তাপ, এবার বল যে শীতলতম স্থান কোনটা আর উষ্ণতম স্থান কোনটা। ও তখন জিনিসটা লক্ষ্য কর যে আমাদের বডি হচ্ছে উষ্ণতম স্থান, আর এই যে বাইরের এরিয়া রয়েছে জায়গাটা হচ্ছে শীতলতম স্থান। আর আমরা জানি যে তাপের পরিমাণ পড়েছি, ভালো করে জানি যে তাপ সব সময় উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানে পরিবাহিত হয়। মানে যখন ঠান্ডাকাল আসে না, তখন আমাদের শরীরের উষ্ণতম স্থান থেকে তাপটা বাইরে বেরিয়ে যায়, তাপটা বাইরে বেরিয়ে যায়, তাপটা বাইরে বেরিয়ে কোথায় যায়, এই জায়গায় ছড়ে যায়। মানে উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানে তাপ অনেক কমতে থাকে, তাপটা বাইরে বেরিয়ে যায়। তো এই তাপ যত বাইরে বেরিয়ে যায় তত আমরা ঠান্ডা পড়ে যাই। যত উষ্ণতার পার্থক্য হয়, মানে যত বাইরে টেম্পারেচার অনেক কম হয়, তখন আমাদের উষ্ণতার পার্থক্য বেশি হয়, হয় কি না। তো উষ্ণতার পার্থক্য যত বেশি হয় তত আমাদের ঠান্ডা বেশি লাগে, কারণ কি, তত আমাদের তাপটা বেশি বাইর হয়, ভিতর থেকে তাপটা বাইরে বেশি বাইর হয়, তখন তত বেশি ঠান্ডা লাগে। আর সেইটা আটকাবার জন্য আমরা এখানে পড়লাম যে বেদটা যত বেশি হবে তত তাপের পরিমাণ কম হবে। তো ওই জন্য আমরা মোটা মোটা সোয়েটার পরি ভাই, মোটা বেদ যুক্ত সোয়েটার পরি, যাতে কি এই সোয়েটারটা আমাদের ভিতরে যে তাপটা আছে ওই তাপটা বাইরে বেরোতে না দেয়, তার জন্য আমরা মোটা মোটা সোয়েটার পরি। বুঝতে পারলিস তো, প্র্যাকটিক্যাল হয়ে গিয়া না, পুরা প্র্যাকটিক্যাল কি না, এটা জানা ছিল এটা। সবাই ভাবে যে বাইরে শীতলতম স্থান তার জন্য শীতলতম স্থান,
তার জন্য ঠান্ডা লাগে। আরে ঠান্ডা ওরকম লাগে না রে ভাই, আমাদের শরীরের তাপটা বাইরে বের হয়ে যায়, ঠিক আছে, উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানে বার হয়ে যায়, তার জন্য আবার ঠান্ডা লাগে। আর সেইটা আটকাবার জন্য আমরা মোটা বেদযুক্ত মোটা মোটা সোয়েটার পরি। তার কারণ আমরা ভালো করে পড়েছি ফিজিক্স, যে যদি যত মোটা পরবো তো তাপটা ভিতর থেকে বাইরে বার হবে না, তো তাপের পরিমাণটা হবে না। শোনাচ্ছ তো, অনেক তাপের পরিমাণ কম হবে অফকোর্স। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো করে পড়, বোঝ এটা, ঠিক আছে, প্র্যাকটিক্যাল জিনিস নলেজ রাখ ভাই, প্র্যাকটিক্যাল নলেজ রাখ, ওকে। তাহলে এখানে যে সংজ্ঞাটা লেখা আছে সেটা হচ্ছে কি, কোন পদার্থের তৈরি একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্যের জন্য ওই তলদের মধ্যে লম্বাভিমুখে একক সময়ে যে তাপ পরিবাহিত হয় তাকে ওই প্লেটের বা ওই পাতের তাপের পরিবাহিতা বলে। কি বলা হয়? থার্মাল কন্ডাক্টিভিটি। যেটা তাপের পরিবহন ছিল, কি ছিল এটা ইংলিশ কি বলতো? থার্মাল কন্ডাকশন। আর যেটা রয়েছে তাপের পরিবাহিতা, তাপের পরিবহন ছিল থার্মাল কন্ডাকশন, আর তাপের পরিবাহিতা হচ্ছে তাপের থার্মাল কন্ডাক্টিভিটি। ওকে, যদি ইংলিশ মিডিয়াম থাকিস তো প্লিজ কর, ইংলিশ মিডিয়ামে পড়াতে মজা লাগে ভাই, ইংলিশ মিডিয়ামে বেস্ট লাগে তার, ঠিক আছে। আর বাংলা মিডিয়ামে মজা লাগে, কারণ প্রত্যেকটা ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম সব জায়গায় কিন্তু সেম সেমই থাকে, ঠিক আছে, পুরো একদম এক্সাক্ট এক্সাক্ট থাকে, বাট ইংলিশ থাকে আর এটা বাংলায়। তো আমার বাংলা এত কালচার নাই, বাংলা আমি জানি অত, মানে লিখতে পারিনি বাংলা অত ভালো করে, তো ওই জন্য আমি সরি। ওকে, ঠিক আছে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি, তাপীয় রোধ ও তড়িৎ রোধের ধারণা। তাপীয় রোধ কি বলছে? अरे সাদৃশ্যতা বলছে। তাপীয়, इसको हटाते हैं यार, इसको हटाते हैं, बहुत হয়ে গেছে, খুব হয়ে গেছে, খুব হয়ে। আরে জানিস তো কিউটা কি ছিল? জানিস তো কিউটা ছিল তাপের পরিবহন, তাপের পরিবহন। কোন রকম ডাউট থাকিস না, যদি কোন রকম ডাউট থাকে ক্লাসের বাইরে, ক্লাসের মধ্যে যদি কোন রকম ডাউট থাকে তাহলে প্লিজ কমেন্ট করবি ভাই। ওকে, কি বলছে এখানে? তাপীয় তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্যতা। তো একটা জিনিস মাথায় রাখ, যে যতক্ষণ আমরা এই মানে এই যে তড়িৎ রোধটা কি জিনিস, ঠিক আছে, তড়িৎ রোধ আর তাপীয় রোধ সম্বন্ধে জানি ভালো করে, মানে যতক্ষণ আমরা অবভিয়াসলি আমরা তড়িৎ রোধটা এই তাপীয় রোধটা আমরা এখন বলছি, ঠিক আছে, কিন্তু যে তড়িৎ রোধ যখন জানতে পারছি, যতক্ষণ জানতে পারছি আমরা দুটো জিনিস, আর যতক্ষণ না আমরা জানবো কখন এটা, যতক্ষণ পর্যন্ত না আমরা তড়িৎ চ্যাপ্টারটা তড়িৎ চ্যাপ্টারটা পড়বো ততক্ষণ পর্যন্ত জানতে পারবো না এই তড়িৎ রোধটা, ঠিক আছে। তো এই দুটো জিনিস ভালো করে জানবো, তাহলে এদের মধ্যে কি সাদৃশ্যতা রয়েছে সেই সম্পর্কে জানতে পারবো। ওকে, মানে এখন যদি আমরা বলেও দিই বা যদি যেরকম লেখা আছে, ঠিক আছে, যদি করে দিই কিন্তু ওটাতে বুঝতে অসুবিধা হবে। আর আমরা এখানে ক্লাসটা করেছি টাইম দিয়ে, তো ক্লাসটা করছি তার মানে হচ্ছে কিছু বোঝা, কিছু শেখা। ওকে, কিছু শেখার জন্য এসেছি, রাইট, এখানে কিন্তু মুখস্থ করতে আসেনি। তো এটা বুঝতে গেলে ওই তার তড়িৎ চ্যাপ্টারটা শেষ করবো, তারপরে এটা বুঝতে পারবে, ঠিক আছে, কি সাদৃশ্যতা রয়েছে। তাহলে একটা বলে দিই, এই তাপীয় রোধ হচ্ছে, রোধ মানে জানিস তো, রোধ মানে কোনো জিনিস আটকানো। রোধ মানে কি বলতো? কোনো জিনিস আটকানো। দেখ, একটা উষ্ণতম স্থান থেকে একটা শীতলতম স্থানে যখন তাপ কি হয়, তাপ যখন এই সাইডে পরিবাহিত হয়, তখন একটা জিনিস আছে না এখানে আটকায়, একে অপর সাইডে পরিবাহিত হয়ে দেয় নাই, সেইটাই হচ্ছে রোধ। তো সেম টু সেম, যখন উচ্চ ভোল্ট থেকে একটা নিম্ন ভোল্টে, উচ্চ ভোল্ট যখন তড়িৎ হয় না, বলেছি না যে কত ভোল্টেজ আছে রে, কত ভোল্টেজ লাইনে, ভোল্টেজ কেমন তোর, ভোল্টেজ কম ভোল্টেজ হাই থাকে না এরকম, তো সেরকম হয়। তো যত ভোল্ট বেশি হয় তত ভোল্টেজ যখন এদিকে আসে তখন একটা জিনিস আটকায়, সেটা হচ্ছে রোধ, যেটা আমরা আর বলি, ঠিক আছে। তো রোধ মানে হচ্ছে আটকায়। যদি আমরা সাকসেসফুল হয়ে যাওয়ার চেষ্টা করি, বাট কেউ না কেউ একটা লোক থাকেই যারা সবসময় তাদেরকে আটকাবার চেষ্টা করে, তো ওরা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের রোধ, ওরা হচ্ছে রোধ। তাহলে কি এই তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে একটাই সাদৃশ্য বলতে গেলে দেখা যায়, কি বলতো, তাপ যখন উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানে পরিবাহিত হয় তখন একে একটা জিনিস আটকায়, সে হচ্ছে রোধ। আর তড়িৎ যখন উচ্চ ভোল্ট থেকে নিম্ন ভোল্টের দিকে প্রবাহিত হয় তখনও একটা জিনিস আটকায়, সেটা হচ্ছে রোধ। তো দুটো হচ্ছে রোধ, মানে হচ্ছে যে তাপীয় রোধ বল আর তড়িৎ রোধ বল, তড়িৎ রোধ বল, দুজনে হচ্ছে গুন্ডা, দুজনে কিন্তু আটকাবার চেষ্টা করে, নেগেটিভ পাওয়ার। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক। ভিডিও বেশি বড় করে লাভ নাই। ওকে, ভাই একটা কমেন্ট তো করতে পারিস যে খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে, বুঝতে পারছিস কিনা, তাহলে আমার মাথায় আসবে ক্লাস আর এরা বুঝতে পারছে কিনা, মানে ভালো লাগে আর কি। ওকে, তো কমেন্ট কর, শেয়ার কর, যাতে আরো লোক দেখতে পায়, ঠিক আছে, মজা লে ভাই। ওকে, বাই, বেস্ট অফ লাক। পরে ভিডিও নিয়ে আসছে ক্লাস 10।